লোভনীয় এই হাঁসের মাংস দেখে জিভে জল চলে আসবে যে কারো। মশলায় মাখানো এই হাঁসের মাংস এখন রীতিমতো ভাইরাল। এখানের হাঁস খেতে ছোট হোটেলগুলোতে লাগে লম্বা লাইন। খুব ভালো মানের হাঁস এখানে হয়, এখানে দক্ষ কারিগর দ্বারা এখানে তৈরি হয় হাঁস, দামে কম মানে ভালো, এই জন্য দূর দূরান্ত থেকে কাস্টমার হয়। এখানকার হাঁসের মাংসের স্বাদই আলাদা বলে জানান ভোজন রসিকরা। পেট ভরা ভাত ও হাঁসের মাংস 180 টাকায় বিক্রি হয় এখানকার রেস্টুরেন্টগুলোয়। খুব ভালো উন্নত মানের হাঁস ভাত ভাগ করা হয়। এখানে প্রায় অনেকটা দোকান আছে, সব দোকান ওই হাঁস ভাত ভালোভাবে ভাগ করা হয়। খাবারের মান তুলনামূলক অনেক ভালো, এখানে যাওয়া আলাদা ভাব আছে এবং মাংসের মশলা ফ্লেভার আছে। এখানে হাঁসের মাংসের এতই চাহিদা যে দিনে 1 থেকে 1.5 লাখ টাকার হাঁস বিক্রি করেন পাইকাররা। 1 লাখ থেকে 1.5 লাখ টাকার হাঁস বিক্রি করি। 13টা হোটেল আছে, 13টা হোটেলে আমার দেওয়া লাগে। এই হোটেলগুলোতে দেশি হাঁসের মাংস ও খাবার স্বাদ আল্লাহর রহমতেই বাড়ে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। আমি আমার হাত দিয়ে হয়তো ভাগ করি, কিন্তু সাধ্য আমার মালিক আল্লাহ। আল্লাহর হয়তো হাতের মধ্যে একটা ম্যাগনেট দিয়েছেন। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের 13 কিলোমিটারের মাথায় দিরাই সড়ক মোড়। এই চত্বরকে মদনপুর পয়েন্ট হিসেবেই চিনতেন সকলে। সম্প্রতি এই জেলার টাঙ্গুয়ার হাওর সহ পর্যটন এলাকায় আসা হাজার হাজার পর্যটকের মুখে মুখে এই মোড়ের পরিচয় হয়ে উঠেছে হাঁস ভাত চত্বর। টাঙ্গার হাওর বা নীলাদ্রি শিমুল বাগান এগুলো যাইতে আইতে আমাদের এখানে খাইয়া যায়। সকালে একবার খাইয়া যায়, আবার বিকালে যাওয়ার সময় আবার খাইয়া যায়। সকালে দেশি হাঁসের পাইকাররা হাওর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাঁস নিয়ে আসেন হোটেলগুলোতে। চাহিদা অনুযায়ী রেস্টুরেন্ট মালিকরা হাঁস কেনেন। হাওরের হাঁস ছড়িয়ে বা খোলা জলাশয়ে যারা পালন করেন তাদের হাঁসি কেবল কেনেন এখানকার খাবারের দোকানিরা। 60 থেকে 70 পিস লাগে ডেলি, হচ্ছে সকালে দেওয়া লাগে। আর অন্যান্য করে 30টা 40টা করে দিয়ে সর্বমোট আমার 250-60টা টার্গেট থাকে। একদম ঘরোয়া পদ্ধতিতে এই হাঁসের মাংস রান্না করা হয় বলে জানান দোকানিরা। পেঁয়াজ, রসুন, গরম মশলা ছাড়া আর গুটি কয়েক মশলা পড়ে এই রান্নায়। মশলা অত কিছু দিও না, সীমিত মশলা দেয়। পেঁয়াজ, রসুন, মরিচ, বাখর আর গরম মশলাগুলা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চত্বরে আছে 12 থেকে 13টি রেস্টুরেন্ট, যার সবকটি রেস্টুরেন্টের নামের সঙ্গে হাঁস ভাত যুক্ত আছে। যেমন মডার্ন অ্যান্ড রাফি হাঁস ভাত রেস্টুরেন্ট, মামু ভাগনা হাঁস ভাত রেস্টুরেন্ট, সাইদ হাঁস ভাত রেস্টুরেন্ট, মেহমানবাড়ি হাঁস ভাত রেস্টুরেন্ট ও ভাটি বাংলা হাঁস ভাত রেস্টুরেন্ট। প্রতিদিন এক এক দোকান থেকে বিক্রি হয় 50 থেকে 60টি হাঁস। আমার হাঁস চলে প্রতিদিন 50-60টা। যতই দিন গেছে এখানকার হাঁসের মাংসের কদরও বাড়ছে। প্রতিদিন 250 থেকে 300 হাঁসের মাংস রান্না হয় এসব হোটেলে। দিনে আয় হয় 30 থেকে 50 হাজার টাকা। 20,000-25,000 এরকম সেল আছে। আমার বিক্রি হয় 40-50 হাজার টাকা। পর্যটক ছাড়াও প্রতিদিনই সিলেট, হবিগঞ্জ সহ আশেপাশের উপজেলার তরুণরা এখানে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে ভিড় করেন। জগন্নাথপুর, বিশ্বনাথ, চাতক, দিরাই, সুনামগঞ্জ, অন্য ডিস্ট্রিক্ট থেকে আয়। সারা অল বাংলাদেশে জানে হাঁসটা ভাইরাল হয়েছে। দিরার রাস্তা জানা জানে গেছে, তারা অন্য মুখে পেয়েছে না, দিরার রাস্তা লিয়ে হাঁস। এখানকার হাঁসের মাংস এতই সুস্বাদু যে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। মিষ্টি খেতে আর কোনো ভয় নেই। এবার ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন পেট ভরে মজাদার এই মিষ্টি। মূল যে কারণটা সেটা হচ্ছে এটার মধ্যে চিনির পরিমাণটা খুবই কম। আর মানুষের এখন বিভিন্ন ধরনের রোগের সাথে জড়িত, যেমন ডায়াবেটিস, এইসব যার কারণে চিনি পছন্দ কম করে মানুষ, যার কারণে আমরা চিনিটা এটার মধ্যে কম দিই। খাঁটি দুধ আর ছানা দিয়ে তৈরি এই শর্মালায়ে মিষ্টির পরিমাণ কমানো হয়েছে, তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারছেন এই মুখরোচক মিষ্টি। শর্মালা এটা একান্তে আমাদের যে ফ্রেশ দুধ, এটা একদম সবচেয়ে ভালো দুধ। ওইটা আমরা একদম ফ্রেশ ছানা খাইতে, কোনো ময়দা টয়দা কোনো কিছু না। মিষ্টির নাম শুনলেই অনেক ডায়াবেটিস রোগীর মন খারাপ হয়ে যায়, কারণ তারা চাইলেও খেতে পারেন না প্রিয় সেই রসগোল্লা, সন্দেশ বা মালাই। কিন্তু গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি বাজারে উজ্জ্বল সুইটস এনেছে এক অনন্য স্বাদের মিষ্টি, দুধ ছানার সুস্বাদু শর্মালাই। ছানা দিয়ে এটারে আমরা সুন্দর করে বানিয়ে এবং এটারে প্রসেসিং করে সকালবেলা আবার গরুর দুধ সরাসরি খামার থেকে আইনে আমরা এটা জাল দিয়ে ঘন করে শুধু এইটারে পানি থেকে উঠে চিপ দিয়ে আমরা ওই দুধের মধ্যে দিয়ে দিই ঘন দুধ। এর জন্য এটার স্বাদ এবং গুণগত মান এত ভালো। প্রতিদিন সকালে নির্দিষ্ট পরিমাণে তৈরি হয় এই শর্মালাই। প্রতি কেজি 500 টাকা, আর প্রতিটি পিস পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায়। এটার পরিমাণটা প্রতিদিন আমরা 25 থেকে 30 কেজি পর্যন্ত এটা বিক্রি করি। এটা একদম ফ্রেশ দুধ এবং ফ্রেশ ছানা দিয়ে এটা তৈরি করা হয়। এবং আমাদের যে এই মিষ্টিটা, এটা স্পঞ্জের মিষ্টি, যার কারণে এটার টেস্টটা আরো অনেক বেশি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।
মুখে নিলেই যে দুধে ভেজা নরম স্বাদ ছড়িয়ে পড়ে তা দীর্ঘ সময় জিভে লেগে থাকে। একবার খেলে আবারও ছুটে আসেন ক্রেতারা। আমাদের দোকানে অনেক প্রকারের জিনিসই আছে, তার মধ্যে হচ্ছে সরমালাইটা বেস্ট, এবং আমাদের এখানে যারা কাস্টমার আসেন তারা হচ্ছে সরমালাইটা খুবই পছন্দ করেন। কাস্টমাররা যারাই খায় তারা আবার খাওয়ার জন্য আবার আসে, এবং দূর দূরান্ত থেকে কাস্টমার আমাদের এই সরমালাই খাওয়ার জন্য আসে। বংশ পরম্পরায় চালানো এই ব্যবসায় লাভের চেয়ে সুনামকেই বেশি গুরুত্ব দেন তারা, কারণ প্রতিটি কামড়ে আছে সততা, খাঁটি দুধ আর পরিবারের ভালোবাসা। আমরা হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে বংশ পরম্পরায় করে আসছি, বাপদাদার ব্যবসা, সেই তাগিদে এখন আমাদের ব্যবসাটা চলছে। দুধে ডোবানো এই বিশেষ সরমালাই এখন শুধু মিষ্টি প্রেমীদের নয়, ডায়াবেটিস রোগীদের কাছেও হয়ে উঠেছে আশীর্বাদ। যে মানুষটি এক সময় ছিলেন পরিবারের একমাত্র ভরসা, আজ একটি মাত্র রোগেই থেমে গেছে তার স্বাভাবিক জীবন। বিরল এক রোগে আক্রান্ত হয়ে গত 25 বছর ধরে অসহায় জীবন কাটাচ্ছেন নির্মল অধিকারী। দীর্ঘ চিকিৎসা আর দারিদ্র্যের ভারে আজ চরম সংকটে তার পরিবার। যে কোনো মুহূর্তে উঠ করে ব্রেন ঝাড়া দেয়, আগে ঝাড়া দিলে অসুবিধা হতো না, এখন বর্তমান ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে। আর দিনের ভিতরে কয়টা ঝাড়া দেবে তার কোনো ঠিক নেই। সমস্যা তো ধরেন 25 বছর ধরে এই সমস্যাটা, তার আগে তো উনি ভালো ছিলেন, সুস্থ ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার শিরালী গ্রামের বাসিন্দা 63 বছর বয়সী নির্মল অধিকারী। এক সময় পরিবারের ভরসা এই মানুষটি বর্তমানে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। মস্তিষ্কের বিরল এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ শরীর হিসেবে চলাফেরা করি, কাজকর্ম করি, খাচ্ছিল। হঠাৎ করে একদিনকে সমস্যা, ব্রেনের সমস্যা, একদিন সাইকেলে বাড়ি আসতে পড়ে গেছে। পড়ার পরে তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, সেইভাবে চিকিৎসা করা হচ্ছে। এখন প্রায় দিনকে দিন এই অসুস্থ হতে হতে এখন বেশি অসুস্থই পড়েছে। দেশের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও কোনো স্থায়ী চিকিৎসা মেলেনি তার। এমনকি এই রোগ থেকে সম্পূর্ণ আরোগ্যের কোনো উপায় নেই বলেও জানান চিকিৎসকেরা। ডাক্তার বললো যে বাবা তুমি চলে যাও, এই রোগের বর্তমানে প্রতিদিন অন্তত একবার করে জ্ঞান হারান নির্মল। একা চলাফেরা করতে না পারায় স্ত্রী ও সন্তানের সহায়তায় তাকে চলতে হয়। হাঁটতে গেলে বলতে হাঁটতে তেমন জোরে হাঁটতে পারবো না, হাঁটতে ওই যদি মাথায় উঠ করে ধাক্কা দেয় তত জেনে হেনে পড়ে যাবে। ডাক্তারও তো দেখানি, ভারত বাংলাদেশ ডাক্তার দেখায় এখন, আর পয়সা করি সেরকম ইয়ে নেই যে তারা ওষুধপত্র খাওয়ায়, তারা হয় না, অসুস্থ সেইভাবে পড়িয়ে আছে। ব্রেনের সমস্যাটা দেখা দেয় তখন উনি মানে পড়ে যায়, দুর্বলে পড়ে যায়। এমনিতেই উনি ভালোভাবে চলাফেরা করতে পারে না, এমনি সবসময় জন্য দুর্বল, তো মানে পড়ে যায়। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে নির্মল অধিকারীকে বিক্রি করতে হয়েছে বসত বাড়ি ও জমি জমা। বর্তমানে ভিটা বাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই তাদের। অসুস্থতার কারণে হারিয়েছেন কারখানার চাকরিও, ফলে পরিবারটি পড়েছে চরম আর্থিক সংকটে। ওদা বাজারে কারিগরি কাজ করি হওয়ার পরে এই সারাফুল বাজারে 10 বছর কাজ করা পরে এই যে রোগটা হলো না, রোগ হওয়ার পরের থেকে সব মানে আমি তো এই রোগেতে তো আমি কোনো কিছু করতে পারবো না। এই চিকিৎসা যে আমি হব এর কোনো পয়সা করি কোনো লাইন নেই। শুধু এই ভিটে বাড়িটুকু আছে, আর এমনি দিন আদায় হয়ে গেছি। ওই মানে তার ডাক্তার দেখানো করে দিনা করে ডাক্তার তার দেখায় এখন চারিদিকে দিন আদায় করে আছে। তার ওষুধ এখন আর কেনার কোনো সেরকম নেই। এই অবস্থায় সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন একমাত্র ছেলে সবুজ অধিকারী। তিনি যশোর মাইকেল মধুসূদন কলেজে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি চায়ের দোকান চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালানোর চেষ্টা করছেন তিনি। আমার বাবা তো দোকানদারি করতে পারে না, আমি এখন এই দোকানদারি আমি চালাচ্ছি। এই চার দোকানে যা বেচা কিনা হচ্ছে, এখন ওই কারো ওষুধ কিনে মাঝে মাঝে চলে। আমাদের সংসার কোনোভাবে চলতেছে না, ওষুধ কেনারও দেখা সংসার টাকা জোগাড় হয় না, এভাবে আছে। পড়াশোনার ভিতর দিয়ে দেখা যাচ্ছে এখন দোকান কিছু তো করে তো খাতে হবে, তার জন্য এই দোকানদারি আমিই করতেছি, বাবা তো কিছু করতে পারে না। চিকিৎসা ব্যয়, সংসার পরিচালনা এবং ছেলের পড়াশোনা সব মিলিয়ে সংকটময় সময় পার করছে এই পরিবার। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা পেলে এই পরিবার নতুন করে বাঁচার আশার আলো দেখতে পাবে। আমি চাই যে আমার স্বামী সুস্থই আসুক, এটাই তো আমি চাই। আমাদের আর্থিক সহযোগিতা যদি পায় তাহলে হচ্ছে উনি সুস্থ থাকে, আমরা মানে ভালোভাবে থাকতে পারি, আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। যারা সমাজের বিত্তশালী লোকজন, যারা হৃদয়বান লোক যারা আছে, তারা যদি তার পাশে যদি একটু দাঁড়ায়, তাদের একটু অর্থ সহায়তা করে বা তাদের যদি একটু সাহায্য সহানুভূতি করে, তাহলে এই পরিবারটা হয়তো বেঁচে থাকবে। ছেলেটা লেখাপড়া শিখতে পারবে, লেখাপড়া শিখে
যে একটু কোনো কিছু করে চাকরি বাকরি করে এই সংসার থেকে সে বাঁচাতে পারবে। তার সবুজের মাঝে পাঠাগার একজন স্কুল শিক্ষকের হাতে বদলে গেল পুরো গ্রাম। চারদিকে সবুজের সমারোহের মাঝখানে যেন এক টুকরো জ্ঞানের আলো। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে এরকম পাঠাগার আসলে খুব পাওয়া মুশকিল। বিনামূল্যের এই পাঠাগারের সদস্য হতে কোনো টাকা লাগে না। একটি বই দিলেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে পাঠাগারের সদস্য হয়ে যান। সদস্য হতে হলে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এই জায়গায় কোনো ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই জায়গায় সদস্য হবে এবং সারা জীবনের জন্য সে সদস্য হবে। শুধুমাত্র একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে সদস্য হবে সেই সদস্যের নামে আমাদের পাঠাগারে তার একটা বই দিতে হবে। শিক্ষা ও সংস্কৃতির আলো থেকে বঞ্চিত হয় গ্রামের অসংখ্য শিশু কিশোর। তাদের স্বপ্ন, তাদের মননশীলতা সবই হারিয়ে যায় গেমস, মোবাইল আর অজানার আধারে। কিন্তু এক প্রত্যন্ত গ্রামে এক স্কুল শিক্ষকের ক্ষুদ্র উদ্যোগ সেই আধারে জ্বালিয়ে দিয়েছে নতুন আলো। মাত্র 22 হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘরে শুরু হয়েছিল এই পাঠাগার। আজ সেটি হয়ে উঠেছে পুরো গ্রামের সাংস্কৃতিক কেন্দ্র। পাঠাগারটা গড়ে তোলা যাতে গ্রামের ছেলেমেয়েরা সহজেই আমাদের পাঠাগারে এসে আমাদের বই পড়তে পারে এবং সহজেই তারা যেন হাতের কাছে তার চাহিদা অনুযায়ী যে বইটা আছে সেটা পেয়ে যায়, এই চিন্তা ভাবনা করে পাঠাগারটা গড়ে তুলেছি। গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের নীলেরপাড়া গ্রাম। এখানেই হারিনাল হাই স্কুলের সহকারী শিক্ষক মাধব চন্দ্র মণ্ডলের হাত ধরে জন্ম নিয়েছে এক ভিন্ন ধর্মী পাঠাগার বইপোকা। সেই কেন্দ্রীয় পাঠাগারটা হচ্ছে আমাদের গাজীপুরের সদরে অবস্থিত এবং আমাদের বাড়ি থেকে যাইতে অনেকটা সময় লাগে, যার কারণে আমার এই পাঠাগারটা গড়ে তোলা। শুরুটা হয়েছিল মাত্র 150টি বই দিয়ে, কিন্তু আজ বইপোকার তাক জুড়ে সাজানো আছে 3500-এরও বেশি বই। ইতিহাস, ঐতিহ্য, উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, অর্থনীতি থেকে শুরু করে দেশি বিদেশি সাহিত্য। সদস্য হয়ে যাবে আজীবনের জন্য। চাইলে আমাদের পাঠাগারতে বই নিয়ে পড়তে পারবে এবং তার নামে বই উঠে অন্য জায়গায়ও পড়তে পারবে। এরকম করে আমাদের পাঠাগারের যেই নিয়মটা আছে, নিয়মটা আমরা করে দিয়েছি। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠক প্রতিদিন ভিড় জমায় এই ছোট্ট জায়গায়। প্রকৃতির মাঝে বসে বই পড়ার আনন্দ তাদের জন্য যেন এক নতুন পৃথিবী তৈরি করেছে। পাঠাগারে বর্তমানে প্রায় 3500-এর মতন বই আছে। দেশি, বিদেশি, বাংলা বিভিন্ন রকমের লেখকের বই আছে, অনুবাদ বই আছে, বিভিন্ন ধরনের বই আছে। যে কেউ চাইলে তার স্কুল কলেজের যে পাঠ্য বইটা আছে সেই পাঠ্য বই আমাদের এই জায়গায় মোটামুটি কিছু আছে। পাঠ্য বই, সহায়ক বই, বিভিন্ন বই আছে। যারা এলাকায় যারা আছে বই কিনতে পারে না, তারাও চাইলে এই জায়গা থেকে বই নিয়ে এসে বা এখানে বসে বসে বই পড়তে পারে। তবে বইপোকা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে দরদের লোকগানের দল। গ্রামের তরুণরা শিখছে লালন, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান আর বাদ্যযন্ত্র বাজানো। আমাদের এলাকার যে ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়েদের গান শেখার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। যেমন আমাদের এই জায়গায় শিক্ষক আছে, গানের শিক্ষক আছে, গানের শিক্ষক এসে গান শেখায়, আমরা দেখবেন। সেই পরিকল্পনায় আমরা আমাদের পাঠাগার থেকে একটি গানের দল করে চলেছি। সেই গানের দলটা হচ্ছে দরদি লোকগানের দল। এ পাঠাগার এখন কেবল বই পড়ার জায়গা নয়, এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে মননশীলতা আর বিনোদনের সমন্বয় ঘটেছে। এখানেই পালিত হয় জাতীয় দিবস, কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যু দিবস, আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও গল্প লেখার আসর। শিক্ষার্থীরা শুধু বই নয়, শিখছে দেশপ্রেম, সংস্কৃতি আর দায়িত্ববোধ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এভাবে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করতেছি, যেমন বিভিন্ন লেখক, তারপরে আছে বিভিন্ন জাতীয় দিবস যেগুলো আছে, এই সমস্ত দিবস আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। গ্রামীণ সমাজে শিক্ষা, সংস্কৃতি আর মননশীলতার আলো ছড়িয়ে দিচ্ছে এই ছোট্ট ঘর। একজন শিক্ষকের অদম্য ইচ্ছাশক্তি প্রমাণ করছে পরিবর্তন শুরু হয় একজন মানুষের হাত ধরেই। আর সেই পরিবর্তন আজ আলোকিত করছে একটি পুরো গ্রামকে। এই গ্রামের যেখানে মাটি খোঁড়া হয় সেখানেই উঠে আসে বিশাল আকারের পাথর। স্থানীয়দের ভাষায় এখানে মাটি খুঁড়লে ফসলের চেয়ে আগে মেলে পাথর। বড় বড় পাথর, সে পাথরটা তৈরি করলে কিভাবে তাও তো জানেন। সে তো ইঁটও নয়, ওটা পাথরই আসলে পাথর। এখানে ওই পাথরের স্তম্ভগুলো বা বেস পিলারগুলো এগুলো আর কি পাওয়া যায়। এখানকার বাড়ির উঠান, বাঁশঝাড় কিংবা ফসলের জমি, চারদিকে শুধু পাথর আর পাথর। এখানে সারি সারি ইট সাজানো থাকে নিচে। এখনো যে জমিগুলো চাষের জন্য যখন খোঁড়া হয় তখন ইটের যে সারিগুলো সেগুলো দেখতে পাওয়া যায়, বা তাদের বাড়ির যে বা কোনো স্থাপনার যে চিহ্ন ছিল এখানে সেগুলো দেখতে পাওয়া যায়। এই গ্রামের চারপাশে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি, মাটির তৈরি বাড়ি আর শান্ত প্রকৃতি। সব মিলিয়ে পাথর পূজা এক শান্ত নিরিবিলি গ্রাম। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক রহস্যময় অতীত। এখানে 4টা ঢিপি আছে, 4টা ঢিপিতে মানে এক হাত করে খুললেই মানে পাথর, মানে খুললেই পাথর বেরে,
পরিমাণ পাথর আছে। আমরা বাড়ির আগ্নে বসরা যেখানে করি সেখানেই পাথর দেখতে পাই। এখানে আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, দিঘির ঘাটে আমরা পাথর দেখতে পাই। এটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাথর পূজা গ্রাম। জানা যায় এক সময় এখানে হিন্দু রাজাদের বসবাস ছিল। তারা পাথরের মূর্তি পূজা করার পর থেকেই এই গ্রামের নাম হয় পাথর পূজা। পাথর পূজা মানে ধরে লাভ এটা আদি বাসিন্দা গা, কোনো দিয়ারা মিয়ারা ছিল না, বরিন্দাই গা। ওই যে পাথর টাথর উঠছে তার গায়ের নামটা দিয়েছে পাথর পূজা। এখানে বিভিন্ন স্থাপনার চিহ্ন পাওয়া গিয়েছে। এই গ্রামের ভেতর রয়েছে দুটি প্রাচীন ঢিবি। স্থানীয়দের বিশ্বাস এক সময় এখানেই ছিল কোনো রাজকীয় স্থাপনা কিংবা প্রাসাদ। এক হাত মাটি খুঁড়লে বেরিয়ে আসে ইট, পাথর আর প্রাচীন কাঠামোর ভগ্নাংশ, যেন ইতিহাস নিজেই উঠে আসতে চায় মাটির নিচ থেকে। পাথরটাকে কেউ মেলায় চুমুক টুমুক দিয়ে দেখেছে, কিছু ওই সন্ধানও পায় না, কি পাথরটাতে কি আছে এটাও পায় না। যে অনেকগুলো পাথর দেখলাম, যে পাথরগুলো খুঁড়তে খুঁড়তে তখন মানে একটা নকশের মতন পাথর মানে দেখে মানে পাথরটা বুঝা যাচ্ছে না কি নকশা করা আছে। নিচে দিঘিতে পাওয়া যায় এই ইটগুলো, মানে ওখান থেকে উঠে এগুলোতে রাখা হয়েছে। আরও আছে বাড়ি বাড়ি আছে অনেকগুলো, ওগুলো হলো চ্যাপ্টা চ্যাপ্টা ইট, চারকোনা ইট, মানে এগুলো ইটের মতন না, আলাদা ইট সব। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এই ডিবির পাশেই রয়েছে একটি বড় দিঘি। ধারণা করা হয় প্রাসাদ আর দিঘির মাঝের এই পথ ধরে একসময় পানি আনা নেওয়া হতো। সবকিছু মিলিয়ে এই এলাকা যেন একটি হারিয়ে যাওয়া সভ্যতার নীরব মানচিত্র। আছে ঘাট বন্ধা আছে, ঘাট ওই পুতা পড়ে গেছে, এই রাজার বাড়ির ঘাট। দিঘি রয়েছে, সেই দিঘিটার এখনো সম্ভবত পানিটা কমলে ওইখানে দুইটা ঘাট দেখতে পাওয়া যায়। এদিকে এত সব নিদর্শনের পরও আজ পর্যন্ত এখানে শুরু হয়নি কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ। ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে মাটির নিচেই চাপা পড়ে আছে এক অজানা ইতিহাস বলে জানান প্রত্নতত্ত্ব সংগ্রাহক মাহির ইয়াসির। আমরা চাই এই জায়গার ইতিহাস যেন আরো ভালোভাবে উন্মোচন হোক, বা এই জায়গা নিয়ে কেউ কাজ করুক। আমিও এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি এই জায়গার উপরে, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে জায়গাটা যেন সংরক্ষণ হয় বা সংরক্ষিত জায়গা হিসেবে এই জায়গাটাকে তারা উল্লেখ করে, বা এটা নিয়ে ভবিষ্যতে তারা কোনো কাজ করে। তার মধ্যে আমাদের এই পাথর পূজা গ্রামটি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই জায়গাটিকে সংরক্ষণ করা বা এটা নিয়ে বড় আকারে গবেষণা করার প্রয়োজন। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। গ্রামটি পরিদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। যেহেতু আমি বিষয়টা জেনেছি, আমি এখনো ওইখানে যাওয়ার আমার সুযোগ হয় না, খুব শীঘ্রই যাব। এখন তো নির্বাচন নিয়ে প্রত্যেকটা যে এখনো আমরা মিটিং এ আছি, হ্যাঁ, আমি একটা সুযোগ করে যাব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করব।